হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 17, প্রেসিডেন্ট। অধ্যায় 17, রাষ্ট্রপতি। আর্টিকেলস 52-78 ইন পার্ট ভি অফ দি কনস্টিটিউশন ডিল উইথ দি ইউনিয়ন এক্সিকিউটিভ। The Union Executive consists of the President, the Vice President, the Prime Minister, the Council of Ministers and the Attorney General of India. The President is the head of the Indian state. He is the first citizen of India and acts as the symbol of unity, integrity and solidarity of the nation. সংবিধানের পঞ্চম অংশে অনুচ্ছেদ 52 থেকে 78 ইউনিয়ন নির্বাহীর সাথে চুক্তি করে। কেন্দ্রীয় কার্যনির্বাহী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ এবং ভারতের অ্যাটর্নি জেনারেল নিয়ে গঠিত। রাষ্ট্রপতি হলেন ভারতীয় রাজ্যের প্রধান। তিনি ভারতের প্রথম নাগরিক এবং জাতির ঐক্য, অখণ্ডতা ও সংহতির প্রতীক হিসেবে কাজ করেন। ইলেকশন অফ দি প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি নির্বাচন। দি প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড নট ডিরেক্টলি বাই দি পিপল বাট বাই মেম্বার্স অফ ইলেকটোরাল কলেজ কনসিস্টিং অফ। রাষ্ট্রপতি সরাসরি জনগণের দ্বারা নয় বরং নির্বাচনী কলেজের সদস্যদের দ্বারা নির্বাচিত হন। 1. দি ইলেক্টেড মেম্বার্স অফ বোথ দি হাউজেস অফ পার্লামেন্ট। সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্যগণ। 2. দি ইলেক্টেড মেম্বার্স অফ দি লেজিসলেটিভ অ্যাসেম্বলিস অফ দি স্টেটস। রাজ্যগুলির আইনসভার নির্বাচিত সদস্যগণ। 3. দি ইলেক্টেড মেম্বার্স অফ দি লেজিসলেটিভ অ্যাসেম্বলিস অফ দি ইউনিয়ন টেরিটরিজ অফ দিল্লি অ্যান্ড পুডুচেরি। দিল্লি এবং পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভার নির্বাচিত সদস্যরা। থাস, দি নমিনেটেড মেম্বার্স অফ বোথ অফ হাউজেস অফ পার্লামেন্ট, দি নমিনেটেড মেম্বার্স অফ দি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিস, দি মেম্বার্স, both elected and nominated, of the state legislative councils in case of the bicameral legislature, and the nominated members of the legislative assemblies of Delhi and Puducherry do not participate in the election of the president. Where an assembly is dissolved, the members cease to be qualified to vote in presidential election, even if fresh elections to the dissolved assembly are not held before the presidential election. এইভাবে, সংসদের উভয় কক্ষের মনোনীত সদস্য, রাজ্য বিধানসভার মনোনীত সদস্য, রাজ্য বিধান পরিষদের সদস্য, নির্বাচিত এবং মনোনীত উভয়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে, এবং বিধানসভার মনোনীত সদস্যরা দিল্লি এবং পুদুচেরির রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয় না। যেখানে একটি অ্যাসেম্বলি ভেঙে দেওয়া হয়, সেখানে সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য হওয়া বন্ধ করে দেয়, এমনকি যদি রাষ্ট্রপতি নির্বাচনের আগে ভেঙে দেওয়া বিধানসভার নতুন নির্বাচন না হয়। The Constitution provides that there shall be uniformity in the scale of representation of different states as well as parity between the states as a whole and the Union at the election of the President. To achieve this, the number of votes which each elected member of the Legislative Assembly of each state and the Parliament is entitled to cast at such election shall be determined in the following manner. সংবিধানে বিধান করা হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্বের মাপকাঠিতে অভিন্নতা এবং সেই সাথে সামগ্রিকভাবে রাজ্য এবং ইউনিয়নের মধ্যে সমতা থাকবে। এটি অর্জনের জন্য প্রতিটি রাজ্যের আইনসভার প্রতিটি নির্বাচিত সদস্য এবং সংসদ এই জাতীয় নির্বাচনে দেওয়ার অধিকারী ভোটের সংখ্যা নিম্নলিখিত পদ্ধতিতে নির্ধারণ করা হবে। 1. Every elected member of the Legislative Assembly of a state shall have as many votes as there are multiples of 1000 in the quotient obtained by dividing the population of the state by the total number of the elected members of the assembly. একটি রাজ্যের আইনসভার প্রতিটি নির্বাচিত সদস্যের যতগুলি ভোট থাকবে তত বেশি ভোট থাকবে যতটা সংখ্যায় প্রাপ্ত ভাগফলের মধ্যে 1000-এর গুণিতক আছে বিধানসভার নির্বাচিত সদস্যদের মোট সংখ্যা দ্বারা রাজ্যের জনসংখ্যাকে ভাগ করে। 2. Every elected member of either house of parliament shall have such number of votes as may be obtained by dividing the total number of votes assigned to members of the legislative assemblies of the states by the total number of the elected members of both the houses of parliament.
সংসদের যে কোনো কক্ষের প্রতিটি নির্বাচিত সদস্যের এমন সংখ্যক ভোট থাকবে যা রাজ্যগুলির আইনসভার সদস্যদের জন্য নির্ধারিত মোট ভোটের সংখ্যাকে উভয় কক্ষের নির্বাচিত সদস্যদের মোট সংখ্যা দ্বারা ভাগ করে প্রাপ্ত হতে পারে। সংসদ The President, as election is held in accordance with the system of proportional representation by means of the single transferable vote and the voting is by secret ballot. This system ensures that the successful candidate is returned by the absolute majority of votes. A candidate, in order to be declared elected to the office of President, must secure a fixed quota of votes. The quota of votes is determined by dividing the total number of valid votes polled by the number of candidates to be elected. Here only one candidate is to be elected as President plus 1 and adding 1 to the quotient. রাষ্ট্রপতি নির্বাচন একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি অনুসারে অনুষ্ঠিত হয় এবং ভোট গোপন ব্যালটের মাধ্যমে হয়। এই সিস্টেমটি নিশ্চিত করে যে সফল প্রার্থীকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির পদে নির্বাচিত হওয়ার জন্য একজন প্রার্থীকে অবশ্যই একটি নির্দিষ্ট ভোটের কোটা নিশ্চিত করতে হবে। ভোটের কোটা নির্ণয় করা হয় মোট বৈধ ভোটের সংখ্যাকে নির্বাচিত প্রার্থীর সংখ্যা দ্বারা ভাগ করে। এখানে শুধুমাত্র একজন প্রার্থীকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করতে হবে এবং ভাগফলের সাথে একটি যোগ করে। Each member of the electoral college is given only one ballot paper. The voter, while casting his vote, is required to indicate his preference by marking 1, 2, 3, 4, etc. against the names of candidates. This means that the voter can indicate as many preferences as there are candidates in the fray. ইলেকটোরাল কলেজের প্রতিটি সদস্যকে একটি করে ব্যালট পেপার দেওয়া হয়। ভোটার তার ভোট দেওয়ার সময় প্রার্থীদের নামের বিপরীতে 1, 2, 3, 4 ইত্যাদি মার্ক করে তার পছন্দগুলি নির্দেশ করতে হবে। এর মানে হলো যে ভোটাররা যতগুলি প্রার্থী আছে তত পছন্দ নির্দেশ করতে পারে। In the first phase, the first preference votes are counted. In case a candidate secures the required quota in this phase, he is declared elected. Otherwise, the process of transfer of votes is set in motion. The ballots of the candidate securing the least number of first preference votes are cancelled and his second preference votes are transferred to the first preference votes of other candidates. This process continues till a candidate secures the required quota. প্রথম ধাপে প্রথম পছন্দের ভোট গণনা হয়। এই পর্বে কোনো প্রার্থী প্রয়োজনীয় কোটা অর্জন করলে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। অন্যথায় ভোট হস্তান্তর প্রক্রিয়া গতিশীল। সবচেয়ে কম সংখ্যক প্রথম পছন্দের ভোট পাওয়া প্রার্থীর ব্যালট বাতিল করা হয় এবং তার দ্বিতীয় পছন্দের ভোট অন্য প্রার্থীদের প্রথম পছন্দের ভোটে স্থানান্তর করা হয়। এই প্রক্রিয়াটি চলতে থাকে যতক্ষণ না একজন প্রার্থী প্রয়োজনীয় কোটা নিশ্চিত করে। All WTS and disputes in connection with election of the President are inquired into and decided by the Supreme Court whose decision is final. The election of a person as President cannot be challenged on the ground that the Electoral College was incomplete. Existence of any vacancy among the members of Electoral College. If the election of a person as President is declared void by the Supreme Court, acts done by him before the date of such declaration of the Supreme Court are not invalidated and continue to remain in force. রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সমস্ত সন্দেহ এবং বিরোধ সুপ্রিম কোর্ট দ্বারা তদন্ত করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যার সিদ্ধান্ত চূড়ান্ত। ইলেকটোরাল কলেজ অসম্পূর্ণ ছিল, অর্থাৎ ইলেকটোরাল কলেজের সদস্যদের মধ্যে কোনো শূন্য পদের অস্তিত্ব। এই ভিত্তিতে রাষ্ট্রপতি হিসেবে কোনো ব্যক্তির নির্বাচনকে চ্যালেঞ্জ করা যাবে না। রাষ্ট্রপতি পদে একজন ব্যক্তির নির্বাচন সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল ঘোষণা করা হলে সুপ্রিম কোর্টের এই ঘোষণার তারিখের আগে তার দ্বারা করা কাজগুলি অবৈধ হবে না এবং বলবৎ থাকবে। Some members of the Constituent Assembly criticized the system of indirect election for the President as undemocratic and proposed the idea of direct election. However, the Constitution makers chose the indirect election due to the following reasons. গণপরিষদের কিছু সদস্য রাষ্ট্রপতির জন্য পরোক্ষ নির্বাচন পদ্ধতিকে অগণতান্ত্রিক বলে সমালোচনা করেন এবং সরাসরি নির্বাচনের ধারণার প্রস্তাব করেন। যাই হোক, সংবিধান প্রণেতারা নিম্নলিখিত কারণে পরোক্ষ নির্বাচন বেছে নিয়েছেন। 1.
The indirect election of the president is in harmony with the parliamentary system of government envisaged in the Constitution. Under this system, the president is only a nominal executive and the real powers are vested in the Council of Ministers headed by the Prime Minister. It would have been anomalous to have the president elected directly by the people and not give him any real power. রাষ্ট্রপতির পরোক্ষ নির্বাচন সংবিধানে পরিকল্পিত সংসদীয় সরকার ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই ব্যবস্থার অধীনে রাষ্ট্রপতি শুধুমাত্র একটি নামমাত্র নির্বাহী এবং প্রকৃত ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদের উপর ন্যস্ত করা হয়। রাষ্ট্রপতিকে সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত করা এবং তাকে প্রকৃত ক্ষমতা না দেওয়াটা অস্বাভাবিক হবে। 2. The direct election of the president would have been very costly and time and energy consuming due to the vast size of the electorate. This is unwarranted keeping in view that he is only a symbolic head. 2. ভোটারদের বিশাল আকারের কারণে রাষ্ট্রপতির সরাসরি নির্বাচন অত্যন্ত ব্যয়বহুল এবং সময় এবং শক্তি সাপেক্ষ হবে। এটি অযৌক্তিক এই বিবেচনায় যে তিনি কেবল একটি প্রতীকী মাথা। Some members of the Constituent Assembly suggested that the President should be elected by the members of the two houses of Parliament alone. The makers of the Constitution did not prefer this, as the Parliament, dominated by one political party, would have invariably chosen a candidate from that party, and such a President would not represent the states of the Indian Union. The present system makes the President a representative of the Union and the states equally. গণপরিষদের কিছু সদস্য পরামর্শ দিয়েছিলেন যে সংসদের দুই কক্ষের সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচন করা উচিত। সংবিধান প্রণেতারা এটি পছন্দ করেননি কারণ সংসদ একটি রাজনৈতিক দলের আধিপত্যে সেই দলের প্রার্থীকে সর্বদাই বেছে নিতেন এবং এই জাতীয় রাষ্ট্রপতি ভারতীয় ইউনিয়নের রাজ্যগুলির প্রতিনিধিত্ব করতে পারে না। বর্তমান ব্যবস্থা রাষ্ট্রপতিকে সমানভাবে ইউনিয়ন এবং রাজ্যগুলির প্রতিনিধি করে তোলে। Further, it was pointed out in the Constituent Assembly that the expression proportional representation in the case of presidential election is a misnomer. Proportional representation takes place where two or more seats are to be filled. In case of the president, the vacancy is only one. It could better be called a preferential or alternative vote system. Similarly, the expression single transferable vote was also objected on the ground that no voter has a single vote, every voter has plural votes. আরও গণপরিষদে এটি নির্দেশ করা হয়েছিল যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আনুপাতিক প্রতিনিধিত্ব অভিব্যক্তিটি একটি ভুল নাম। আনুপাতিক প্রতিনিধিত্ব সঞ্চালিত হয় যেখানে দুই বা ততোধিক আসন পূরণ করতে হবে। রাষ্ট্রপতির ক্ষেত্রে শূন্য পদ শুধুমাত্র একটি। এটাকে পছন্দের বা বিকল্প ভোট ব্যবস্থা বলা যেতে পারে। একইভাবে একক হস্তান্তরযোগ্য ভোট অভিব্যক্তিটিও এই কারণে আপত্তি করা হয়েছিল যে কোনো ভোটারের একক ভোট নেই, প্রত্যেক ভোটারের বহুবচন ভোট আছে। কোয়ালিফিকেশনস, ওয়েথ অ্যান্ড কন্ডিশনস, যোগ্যতা, শপথ এবং শর্তাবলী। কোয়ালিফিকেশনস ফর ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা। A person to be eligible for election as president should fulfill the following qualifications. রাষ্ট্রপতি হিসাবে নির্বাচনের জন্য যোগ্য ব্যক্তিকে নিম্নলিখিত যোগ্যতাগুলি পূরণ করতে হবে। 1. He should be a citizen of India. তাকে ভারতের নাগরিক হতে হবে। 2. He should have completed 35 years of age. তার বয়স 35 বছর পূর্ণ হওয়া উচিত। 3. He should be qualified for election as a member of the Lok Sabha. লোকসভার সদস্য হিসাবে নির্বাচনের জন্য তাকে যোগ্য হতে হবে। 4. He should not hold any office of profit under the union government or any state government or any local authority or any other public authority. A sitting president or vice-president of the union, the governor of any state and a minister of the union or any state is not deemed to hold any office of profit and hence qualified as a presidential candidate. তিনি কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষের অধীনে কোনো লাভের পদে থাকা উচিত নয়। ইউনিয়নের একজন বর্তমান রাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট, কোনো রাজ্যের গভর্নর এবং কেন্দ্রীয় বা কোনো রাজ্যের কোনো মন্ত্রী লাভের কোনো পদে অধিষ্ঠিত বলে গণ্য হয় না এবং তাই রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে যোগ্য।
Further, the nomination of a candidate for election to the office of president must be subscribed by at least 50 electors as proposers and 50 electors as seconders. Every candidate has to make a security deposit of 15,000 rupee in the Reserve Bank of India. The security deposit is liable to be forfeited in case the candidate fails to secure 1/6 of the votes polled. Before 1997, number of proposers and seconders was 10 each and the amount of security deposit was 2,500 rupee. In 1997, they were increased to discourage the non-serious candidates. অধিকন্তু রাষ্ট্রপতির পদে নির্বাচনের জন্য প্রার্থীর মনোনয়নের জন্য প্রস্তাবক হিসাবে কমপক্ষে 50 জন নির্বাচক এবং 50 জন নির্বাচককে সমর্থনকারী হিসাবে সাবস্ক্রাইব করতে হবে। প্রত্যেক প্রার্থীকে ভারতীয় রিজার্ভ ব্যাংকে 15,000 রুপি এর একটি নিরাপত্তা আমানত করতে হবে। জামানত বাজেয়াপ্ত হতে পারে যদি প্রার্থী ভোটের 1/6 নিশ্চিত করতে ব্যর্থ হয়। 1997 সালের আগে প্রস্তাবক ও সমর্থনকারীদের সংখ্যা ছিল 10 জন এবং নিরাপত্তা আমানতের পরিমাণ ছিল 2,500 রুপি। 1997 সালে অগম্ভীর প্রার্থীদের নিরুৎসাহিত করার জন্য তাদের বৃদ্ধি করা হয়েছিল। ওয়েথ অর অ্যাফিরমেশন বাই দি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি কর্তৃক শপথ বা প্রত্যয়ন। Before entering upon his office, the president has to make and subscribe to an oath or affirmation. In his oath, the president swears. রাষ্ট্রপতিকে তার অফিসে প্রবেশের আগে একটি শপথ বা প্রতিশ্রুতি দিতে হবে এবং সদস্যতা নিতে হবে। তার শপথে রাষ্ট্রপতি শপথ নেন। 1. To faithfully execute the office. বিশ্বস্তভাবে কার্যালয়ে সম্পাদন করা। 2. To preserve, protect and defend the constitution and the law and. সংবিধান ও আইন সংরক্ষণ, সুরক্ষা এবং রক্ষা করা এবং 3. To devote himself to the service and well-being of the people of India. ভারতের জনগণের সেবা ও কল্যাণে নিজেকে নিয়োজিত করা। The oath of office to the president is administered by the Chief Justice of India and in his absence, the senior-most judge of the Supreme Court available. রাষ্ট্রপতির শপথ ভারতের প্রধান বিচারপতি দ্বারা শাসিত হয় এবং তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠতম বিচারক উপলব্ধ। কন্ডিশনস অফ প্রেসিডেন্ট অ্যাজ অফিস। রাষ্ট্রপতির কার্যালয়ের শর্তাবলী। দি কনস্টিটিউশন লেস ডাউন দি ফলোয়িং কন্ডিশনস অফ দি প্রেসিডেন্ট অ্যাজ অফিস। সংবিধানে রাষ্ট্রপতির কার্যালয়ের নিম্নলিখিত শর্তগুলি নির্ধারণ করা হয়েছে। He should not be a member of either House of Parliament or a House of the State Legislature. If any such person is elected as President, he is deemed to have vacated his seat in that House on the date on which he enters upon his office as President. তিনি সংসদের হাউস বা রাজ্যের আইনসভার একটি হাউসের সদস্য হওয়া উচিত নয়। যদি এই জাতীয় কোন ব্যক্তি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন, তবে তিনি রাষ্ট্রপতি হিসাবে তার পদে প্রবেশের তারিখে সেই হাউজে তার আসন খালি করেছেন বলে গণ্য হবে। 2. He should not hold any other office of profit. তার লাভের অন্য কোন পদ থাকা উচিত নয়। 3. He is entitled, without payment of rent, to the use of his official residence, the Rashtrapati Bhavan. তিনি তার সরকারি বাসভবন রাষ্ট্রপতি ভবন ব্যবহার করার জন্য ভাড়া পরিশোধ ছাড়াই অধিকারী। 4. He is entitled to such emoluments, allowances and privileges as may be determined by Parliament. সংসদ কর্তৃক নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী তিনি। 5. His emoluments and allowances cannot be diminished during his term of office. তার পদের মেয়াদে তার বেতন এবং ভাতা হ্রাস করা যাবে না। In 2018, the Parliament increased the salary of the President from ₹50 lakh to ₹5 lakh per month each. Earlier in 2008, the pension of the retired President was increased from ₹3 lakh per annum to 50% of his salary per month each. 2018 সালে সংসদ রাষ্ট্রপতির বেতন প্রতি মাসে 1.50 লাখ রুপি থেকে বাড়িয়ে 5 লাখ রুপি করেছে। এর আগে 2008 সালে অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতির পেনশন বার্ষিক 3 লাখ রুপি থেকে বাড়িয়ে প্রতি মাসে তার বেতনের 50% করা হয়েছিল। In addition, the former presidents are entitled to furnished residence, phone facilities, car, medical treatment, travel facility,
secretarial staff and office expenses up to rupee 1 lakh per annum. The spouse of a deceased president is also entitled to a family pension at the rate of 50% of pension of a retired president, furnished residence, phone facility, car, medical treatment, travel facility, secretarial staff and office expenses up to 20,000 rupee per annum. এছাড়াও প্রাক্তন রাষ্ট্রপতিরা বার্ষিক রুপি 1 লাখ পর্যন্ত সজ্জিত বাসস্থান, ফোন সুবিধা, গাড়ি, চিকিৎসা, ভ্রমণ সুবিধা, সচিবালয়ের কর্মী এবং অফিস খরচ পাওয়ার অধিকারী। একজন মৃত রাষ্ট্রপতির পত্নীও একজন অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতির পেনশনের 50% হারে পারিবারিক পেনশন পাওয়ার অধিকারী। সুসজ্জিত বাসস্থান, ফোন সুবিধা, গাড়ি, চিকিৎসা, ভ্রমণ সুবিধা, সচিবালয় স্টাফ এবং বার্ষিক 20,000 রুপি পর্যন্ত অফিস খরচ। The President is entitled to a number of privileges and immunities. He enjoys personal immunity from legal liability for his official acts. During his term of office, he is immune from any criminal proceedings, even in respect of his personal acts. He cannot be arrested or imprisoned. However, after giving to Montiaches notice, civil proceedings can be instituted against him during his term of office in respect of his personal acts. রাষ্ট্রপতি বিভিন্ন সুযোগ সুবিধা এবং অনাক্রম্যতার অধিকারী। তিনি তার দাপ্তরিক কাজের জন্য আইনি দায় থেকে ব্যক্তিগত অনাক্রম্যতা উপভোগ করেন। তার কার্যকালের সময় তিনি যে কোন ফৌজদারি কার্যক্রম থেকে অনাক্রম্য, এমনকি তার ব্যক্তিগত কাজের ক্ষেত্রেও। তাকে গ্রেফতার বা কারারুদ্ধ করা যাবে না। যাই হোক, 2 মাসের নোটিশ দেওয়ার পরে তার ব্যক্তিগত কর্মের বিষয়ে তার পদে থাকাকালীন তার বিরুদ্ধে দেওয়ানি মামলা করা যেতে পারে। টার্ম, ইমপিচমেন্ট অ্যান্ড ভ্যাকান্সি। মেয়াদ, অভিশংসন এবং শূন্যপদ। টার্ম অফ প্রেসিডেন্ট অ্যাজ অফিস। রাষ্ট্রপতির কার্যালয়ের মেয়াদ। The President holds office for a term of 5 years from the date on which he enters upon his office. However, he can resign from his office at any time by addressing the resignation letter to the Vice President. Further, he can also be removed from the office before completion of his term by the process of impeachment. রাষ্ট্রপতি তার পদে প্রবেশ করার তারিখ থেকে 5 বছরের মেয়াদে পদে অধিষ্ঠিত হন। তবে তিনি যে কোনো সময় উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করতে পারেন। উপরন্তু, অভিশংসনের প্রক্রিয়ার মাধ্যমে তার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে পদ থেকে অপসারণ করা যেতে পারে। The President can hold office beyond his term of 5 years until his successor assumes charge. He is also eligible for re-election to that office. He may be elected for any number of terms. However, in USA, a person cannot be elected to the office of the President more than 2 years. রাষ্ট্রপতি তার উত্তরাধিকারী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তার 5 বছরের মেয়াদের পরেও দায়িত্ব পালন করতে পারেন। তিনি ওই পদে পুনর্নির্বাচনের জন্য যোগ্য। তিনি যে কোনো মেয়াদে নির্বাচিত হতে পারেন। তবে, মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ব্যক্তি 2 বারের বেশি রাষ্ট্রপতির পদে নির্বাচিত হতে পারবেন না। ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির অভিশংসন। The President can be removed from office by a process of impeachment for violation of the Constitution. However, the Constitution does not define the meaning of the phrase violation of the Constitution. সংবিধান লঙ্ঘনের জন্য অভিশংসনের প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রপতিকে পদ থেকে অপসারণ করা যেতে পারে। যাই হোক, সংবিধান লঙ্ঘন বাক্যাংশটির অর্থ সংজ্ঞায়িত করা হয়নি। The impeachment charges can be initiated by either House of Parliament. These charges should be signed by 1/4 members of the House that framed the charges and a 14 days notice should be given to the President. After the impeachment resolution is passed by a majority of 2/3 of the total membership of that House, it is sent to the other House, which should investigate the charges. The President has the right to appear and to be represented at such investigation. If the other House also sustains the charges and passes the impeachment resolution by a majority of 2/3 of the total membership, then the President stands removed from his office from the date on which the resolution is so passed. অভিশংসনের অভিযোগ সংসদের যে কোনো কক্ষ দ্বারা শুরু করা যেতে পারে। এই অভিযোগগুলি হাউসের 1/4 সদস্যদের দ্বারা স্বাক্ষরিত হওয়া উচিত,
যারা অভিযোগ গঠন করেছে, এবং রাষ্ট্রপতিকে 14 দিনের নোটিশ দেওয়া উচিত। অভিশংসন প্রস্তাবটি সেই হাউসের মোট সদস্য সংখ্যার 2/3 সংখ্যাগরিষ্ঠ দ্বারা পাস হওয়ার পরে এটি অন্য হাউজে পাঠানো হয়, যেখানে অভিযোগগুলি তদন্ত করা উচিত। রাষ্ট্রপতির এই ধরনের তদন্তে উপস্থিত হওয়ার এবং প্রতিনিধিত্ব করার অধিকার রয়েছে। যদি অন্য হাউসও অভিযোগগুলি বজায় রাখে এবং মোট সদস্য সংখ্যার 2/3 সংখ্যাগরিষ্ঠতার দ্বারা অভিশংসন প্রস্তাব পাশ করে, তাহলে রাষ্ট্রপতি যে তারিখে প্রস্তাবটি পাস হয় সেই তারিখ থেকে তার পদ থেকে অপসারিত হন। Thus, an impeachment is a quasi-judicial procedure in the parliament. In this context, two things should be noted. সুতরাং একটি অভিশংসন সংসদে একটি আধা বিচারক প্রক্রিয়া। এই প্রসঙ্গে দুটি জিনিস লক্ষ্য করা উচিত। The nominated members of either House of Parliament can participate in the impeachment of the President or they do not participate in his election. সংসদের যে কোনো কক্ষের মনোনীত সদস্যরা রাষ্ট্রপতির ইমপিচমেন্টে অংশগ্রহণ করতে পারেন যদিও তারা তার নির্বাচনে অংশগ্রহণ না করেন। B. The elected members of the legislative assemblies of states and the union territories of Delhi and Puducherry do not participate in the impeachment of the president or they participate in his election. রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যরা এবং দিল্লি এবং পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রাষ্ট্রপতির ইমপিচমেন্টে অংশগ্রহণ করে না যদিও তারা তার নির্বাচনে অংশগ্রহণ করে। No president has so far been impeached. এখন পর্যন্ত কোনো প্রেসিডেন্টকে অভিশংসন করা হয়নি। ভ্যাকান্সি ইন দি প্রেসিডেন্ট অ্যাজ অফিস। রাষ্ট্রপতির কার্যালয়ে শূন্যপদ। এ ভ্যাকান্সি ইন দি প্রেসিডেন্ট অ্যাজ অফিস ক্যান অকিউর ইন এনি অফ দি ফলোয়িং ওয়েস। রাষ্ট্রপতির অফিসে একটি শূন্যপদ নিম্নলিখিত যে কোনো উপায়ে ঘটতে পারে। 1. অন দি এক্সপায়ারি অফ হিজ টেনার অফ 5 ইয়ার্স। তার 5 বছরের মেয়াদ শেষ হলে। 2. বাই হিজ রিজাইনেশন। তার পদত্যাগের মাধ্যমে। 3. অন হিজ রিমুভাল বাই দি প্রসেস অফ ইমপিচমেন্ট। অভিশংসন প্রক্রিয়া দ্বারা তার অপসারণ। 4. বাই হিজ ডেথ। তার মৃত্যু দ্বারা। 5. আদারউইজ, ফর এক্সাম্পল, when he becomes disqualified to hold office or when his election is declared void. অন্যথায়, উদাহরণস্বরূপ, যখন তিনি পদে থাকার অযোগ্য হন বা যখন তার নির্বাচন বাতিল ঘোষণা করা হয়। When the vacancy is going to be caused by the expiration of the term of the sitting president, an election to fill the vacancy must be held before the expiration of the term. In case of any delay in conducting the election of new president by any reason, the outgoing president continues to hold office beyond his term of 5 years until his successor assumes charge. This is provided by the Constitution in order to prevent an interregnum. In this situation, the vice-president does not get the opportunity to act as president or to discharge the functions of the president. বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কারণে যখন শূন্যপদটি ঘটতে চলেছে, তখন মেয়াদ শেষ হওয়ার আগে শূন্যপদ পূরণের জন্য একটি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। কোনো কারণে নতুন রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় বিলম্বের ক্ষেত্রে, বিদায়ী রাষ্ট্রপতি তার উত্তরাধিকারী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তার 5 বছরের মেয়াদের পরে পদে বহাল থাকবেন। এটি একটি ইন্টারেগনাম প্রতিরোধ করার জন্য সংবিধান দ্বারা সরবরাহ করা হয়েছে। এ অবস্থায় উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন বা রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সুযোগ পান না। If the office falls vacant by resignation, removal, death or otherwise, then election to fill the vacancy should be held within 6 months from the date of the occurrence of such a vacancy. The newly elected president remains in office for a full term of 5 years from the date he assumes charge of his office. When a vacancy occurs in the office of the president due to his resignation, removal, death or otherwise, the vice president acts as the president until a new president is elected. Further, when the sitting president is unable to discharge his functions due to absence, illness or any other cause, the vice president discharges his functions until the president resumes his office. যদি পদত্যাগ, অপসারণ, মৃত্যু বা অন্য কোন কারণে অফিসটি শূন্য হয়, তাহলে শূন্যপদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এই ধরনের শূন্যপদ হওয়ার তারিখ থেকে 6 মাসের মধ্যে।
নবনির্বাচিত রাষ্ট্রপতি তার কার্যভার গ্রহণের তারিখ থেকে পূর্ণ 5 বছরের জন্য পদে বহাল থাকেন। রাষ্ট্রপতির পদত্যাগ, অপসারণ, মৃত্যু বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন। অধিকন্তু, যখন বর্তমান রাষ্ট্রপতি অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে তার কার্যাবলী সম্পাদন করতে অক্ষম হন, তখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি তার কার্যভার পুনরায় শুরু না করা পর্যন্ত তার কার্যাবলী সম্পাদন করেন। In case the office of Vice President is vacant, the Chief Justice of India, or if his office is also vacant, the senior-most judge of the Supreme Court available acts as the President or discharges the functions of the President. উপরাষ্ট্রপতির পদ খালি থাকলে ভারতের প্রধান বিচারপতি বা যদি তার পদটিও খালি থাকে, সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারক উপলব্ধ রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন বা রাষ্ট্রপতির কার্যাবলী সম্পাদন করেন। When any person, a Vice President, Chief Justice of India, or the senior-most judge of the Supreme Court is acting as the President or discharging the functions of the President, he enjoys all the powers and immunities of the President and is entitled to such emoluments, allowances and privileges as are determined by the Parliament. যখন কোন ব্যক্তি অর্থাৎ উপরাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠতম বিচারক রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন বা রাষ্ট্রপতির কার্যাবলী সম্পাদন করেন, তখন তিনি রাষ্ট্রপতির সমস্ত ক্ষমতা এবং অনাক্রম্যতা ভোগ করেন এবং অধিকার পান সংসদ কর্তৃক নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে। পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দি প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। The powers enjoyed and the functions performed by the President can be studied under the following heads. রাষ্ট্রপতি কর্তৃক প্রাপ্ত ক্ষমতা এবং কার্যাবলী নিম্নলিখিত শিরোনামের অধীনে অধ্যয়ন করা যেতে পারে। 1. এক্সিকিউটিভ পাওয়ার্স, নির্বাহী ক্ষমতা। 2. লেজিসলেটিভ পাওয়ার্স, আইন প্রণয়ন ক্ষমতা। 3. ফাইন্যান্সিয়াল পাওয়ার্স, আর্থিক ক্ষমতা। 4. জুডিশিয়াল পাওয়ার্স, বিচারক ক্ষমতা। 5. ডিপ্লোম্যাটিক পাওয়ার্স, কূটনৈতিক ক্ষমতা। 6. মিলিটারি পাওয়ার্স, সামরিক ক্ষমতা। 7. এমার্জেন্সি পাওয়ার্স, জরুরি ক্ষমতা। এক্সিকিউটিভ পাওয়ার্স, নির্বাহী ক্ষমতা। দি এক্সিকিউটিভ পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দি প্রেসিডেন্ট আর। রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা এবং কার্যাবলী হল: অল এক্সিকিউটিভ অ্যাকশনস অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর ফর্মালি টেকেন ইন হিজ নেম। ভারত সরকারের সমস্ত কার্যনির্বাহী পদক্ষেপ আনুষ্ঠানিকভাবে তার নামে নেওয়া হয়। বি. He can make rules specifying the manner in which the orders and other instruments made and executed in his name shall be authenticated. তিনি তার নামে প্রণীত এবং সম্পাদিত আদেশ এবং অন্যান্য উপকরণগুলিকে যে পদ্ধতিতে প্রমাণীকরণ করা হবে তা নির্দিষ্ট করে নিয়ম তৈরি করতে পারেন। সি. He can make rules for more convenient transaction of business of the union government and for allocation of the said business among the ministers. তিনি কেন্দ্রীয় সরকারের ব্যবসার আরও সুবিধাজনক লেনদেনের জন্য এবং মন্ত্রীদের মধ্যে উল্লিখিত ব্যবসা বরাদ্দের জন্য নিয়ম তৈরি করতে পারেন। ডি. He appoints the Prime Minister and the other ministers. They hold office during his pleasure. তিনি প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। তারা তার খুশির সময় পদে অধিষ্ঠিত হয়। He appoints the Attorney General of India and determines his remuneration. The Attorney General holds office during the pleasure of the President. তিনি ভারতের অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন এবং তার পারিশ্রমিক নির্ধারণ করেন। রাষ্ট্রপতির সন্তুষ্টির সময় অ্যাটর্নি জেনারেল পদে অধিষ্ঠিত হন। If he appoints the Comptroller and Auditor General of India, the Chief Election Commissioner and other election commissioners, the Chairman and members of the Union Public Service Commission, the Governors of States, the Chairman and members of Finance Commission, and so on. তিনি ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্য, রাজ্যগুলির গভর্নর, অর্থ কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ করেন। জি. He can seek any information relating to the administration of affairs of the Union and proposals for legislation from the Prime Minister. তিনি ইউনিয়নের প্রশাসন সংক্রান্ত যে কোন তথ্য এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে আইন প্রণয়নের প্রস্তাব চাইতে পারেন।
He can require the Prime Minister to submit, for consideration of the Council of Ministers, any matter on which a decision has been taken by a minister but which has not been considered by the Council. তিনি প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রী পরিষদের বিবেচনার জন্য দাখিল করতে চাইতে পারেন, যে কোনো বিষয়ে কোনো মন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু পরিষদের বিবেচনায় নেই। He can appoint a commission to investigate into the conditions of SCs, STs and other backward classes. তিনি এসসি, সেন্ট এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর অবস্থার তদন্তের জন্য একটি কমিশন নিয়োগ করতে পারেন। যে He can appoint an interstate council to promote center-state and interstate cooperation. কেন্দ্র রাজ্য এবং আন্তঃরাজ্য সহযোগিতার প্রচারের জন্য তিনি একটি আন্তঃরাজ্য পরিষদ নিয়োগ করতে পারেন। He directly administers the union territories through administrators appointed by him. তিনি তার দ্বারা নিযুক্ত প্রশাসকদের মাধ্যমে সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পরিচালনা করেন। He can declare any area as scheduled area and has powers with respect to the administration of scheduled area and tribal area. তিনি যে কোনো এলাকাকে তফসিলি এলাকা হিসেবে ঘোষণা করতে পারেন এবং তফসিলি এলাকা ও উপজাতীয় এলাকার প্রশাসনের বিষয়ে তার ক্ষমতা রয়েছে। লেজিসলেটিভ পাওয়ার্স, আইনি ক্ষমতা। The President is an integral part of the Parliament of India and enjoys the following legislative powers. রাষ্ট্রপতি ভারতের সংসদের একটি অবিচ্ছেদ্য অংশ এবং নিম্নলিখিত আইন প্রণয়ন ক্ষমতা ভোগ করেন। He can summon or prorogue the Parliament and dissolve the Lok Sabha. He can also summon a joint sitting of both the Houses of Parliament, which is presided over by the Speaker of the Lok Sabha. তিনি সংসদ তলব বা স্থগিত করতে পারেন এবং লোকসভা ভেঙে দিতে পারেন। তিনি সংসদের উভয় কক্ষের একটি যৌথ বৈঠকও ডাকতে পারেন, যার সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। He can address the Parliament at the commencement of the first session after each general election and the first session of each year. তিনি প্রতিটি সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের শুরুতে এবং প্রতি বছরের প্রথম অধিবেশনে সংসদে ভাষণ দিতে পারেন। He can send messages to the Houses of Parliament, whether with respect to a bill pending in the Parliament or otherwise. তিনি সংসদে মুলতুবি থাকা বিলের বিষয়ে বা অন্যথায় সংসদে বার্তা পাঠাতে পারেন। He can appoint any member of the Lok Sabha to preside over its proceedings when the office of both the Speaker and the Deputy Speaker fall vacant. Similarly, he can also appoint any member of the Rajya Sabha to preside over its proceedings when the office of both the Chairman and the Deputy Chairman fall vacant. স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়ের পদই শূন্য হলে তিনি লোকসভার কার্যধারার সভাপতিত্ব করার জন্য যে কোনো সদস্যকে নিয়োগ করতে পারেন। একইভাবে চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান উভয়ের পদই শূন্য হলে তিনি রাজ্যসভার যে কোনো সদস্যকে এর কার্যধারার সভাপতিত্ব করার জন্য নিয়োগ করতে পারেন। He nominates 12 members of the Rajya Sabha from amongst the persons having special knowledge or practical experience in literature, science, আর্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস। সাহিত্য, বিজ্ঞান, শিল্প এবং সমাজসেবায় বিশেষ জ্ঞান বা বাস্তব অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিদের মধ্য থেকে তিনি 12 জন রাজ্যসভার সদস্য মনোনীত করেন। He can nominate 2 members to the Lok Sabha from the Anglo-Indian community. তিনি অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায় থেকে লোকসভায় 2 জন সদস্যকে মনোনীত করতে পারেন। He decides on questions as to disqualifications of members of the Parliament, in consultation with the Election Commission. তিনি নির্বাচন কমিশনের সাথে পরামর্শ করে সংসদ সদস্যদের অযোগ্যতার প্রশ্নে সিদ্ধান্ত নেন। His prior recommendation or permission is needed to introduce certain types of bills in the Parliament. For example, a bill involving expenditure from the Consolidated Fund of India, or a bill for the alteration of boundaries of states or creation of a new state. সংসদে নির্দিষ্ট ধরনের বিল উত্থাপনের জন্য তার পূর্বের সুপারিশ বা অনুমতি প্রয়োজন। উদাহরণস্বরূপ, ভারতের সমন্বিত তহবিল থেকে ব্যয় জড়িত একটি বিল, বা রাজ্যের সীমানা পরিবর্তন বা একটি নতুন রাষ্ট্র গঠনের বিল। When a bill is sent to the President after it has been passed by the Parliament, he can. সংসদে পাস হওয়ার পর যখন কোনো বিল রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়, তখন তিনি করতে পারেন।
আই গিভ হিজ অ্যাসেন্ট টু দি বিল, অর বিলটিতে তার সম্মতি দিন, অথবা আই উইথহোল্ড হিজ অ্যাসেন্ট টু দি বিল, অর বিলে তার সম্মতি স্থগিত রাখা, অথবা আই রিটার্ন দি বিল ইফ ইট ইজ নট এ মানি বিল ফর রিকনসিডারেশন অফ পার্লামেন্ট। সংসদের পুনর্বিবেচনার জন্য বিল, যদি এটি একটি অর্থ বিল না হয়, ফেরত দিন। However, if the bill is passed again by the Parliament, with or without amendments, the President has to give his assent to the bill. যাই হোক, যদি বিলটি আবার সংসদে পাস হয়, সংশোধনী সহ বা ছাড়াই, রাষ্ট্রপতিকে বিলটিতে সম্মতি দিতে হবে। যে when a bill passed by a state legislature is reserved by the governor for consideration of the president can. যখন একটি রাজ্য আইনসভা কর্তৃক পাশকৃত একটি বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য গভর্নর দ্বারা সংরক্ষিত থাকে, তখন রাষ্ট্রপতি করতে পারেন আই গিভ হিজ অ্যাসেন্ট টু দি বিল, অর বিলটিতে তার সম্মতি দিন, অথবা আই উইথহোল্ড হিজ অ্যাসেন্ট টু দি বিল, অর বিলে তার সম্মতি স্থগিত রাখা, অথবা আই ডিরেক্ট দি গভর্নর টু রিটার্ন দি বিল ইফ ইট ইজ নট এ মানি বিল ফর রিকনসিডারেশন অফ দি স্টেট লেজিসলেচার। It should be noted here that it is not obligatory for the President to give his assent if the bill is again passed by the state legislature and sent by him for his consideration. রাজ্য আইনসভার পুনর্বিবেচনার জন্য বিলটি, যদি এটি অর্থ বিল না হয়, ফেরত দেওয়ার জন্য রাজ্যপালকে নির্দেশ দিন। এখানে উল্লেখ্য যে রাষ্ট্রপতির সম্মতি দেওয়া বাধ্যতামূলক নয় যে বিলটি আবার রাজ্য আইনসভা দ্বারা পাস হয় এবং তাকে বিবেচনার জন্য আবার পাঠানো হয়। He can promulgate ordinance when the parliament is not in session. These ordinance must be approved by the parliament within 6 weeks from its reassembly. He can also withdraw an ordinance at any time. সংসদের অধিবেশন না থাকলে তিনি অধ্যাদেশ জারি করতে পারেন। এই অধ্যাদেশগুলি সংসদের পুনঃসমাবেশের 6 সপ্তাহের মধ্যে অনুমোদিত হতে হবে। তিনি যে কোনো সময় একটি অধ্যাদেশ প্রত্যাহারও করতে পারেন। He lays the reports of the Comptroller and Auditor General, Union Public Service Commission, Finance Commission, and others, before the Parliament. তিনি সংসদের সামনে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ফিনান্স কমিশন এবং অন্যান্যদের রিপোর্ট পেশ করেন। He can make regulations for the peace, progress and good government of the Andaman and Nicobar Islands, Lakshadweep, Dadro and Nagar Haveli, Daman and Diu and Ladakh. In the case of Puducherry also, the President can legislate by making regulations but only when the assembly is suspended or dissolved. তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দাদরা এবং নগর হাভেলি, দমন ও দিউ এবং লাদাখের শান্তি, অগ্রগতি এবং ভালো সরকারের জন্য প্রবিধান তৈরি করতে পারেন। পুদুচেরির ক্ষেত্রেও রাষ্ট্রপতি নিয়ম প্রণয়ন করে আইন প্রণয়ন করতে পারেন, তবে কেবল তখনই যখন বিধানসভা স্থগিত বা ভেঙে দেওয়া হয়। ফাইন্যান্সিয়াল পাওয়ার্স, আর্থিক ক্ষমতা। দি ফাইন্যান্সিয়াল পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দি প্রেসিডেন্ট আর। রাষ্ট্রপতির আর্থিক ক্ষমতা এবং কার্যাবলী হল: মানি বিলস ক্যান বি ইন্ট্রোডাক্ট ইন দি পার্লামেন্ট অনলি উইথ হিজ প্রিয়ার রিকমেন্ডেশন। শুধুমাত্র তার পূর্বের সুপারিশে অর্থ বিল সংসদে পেশ করা যেতে পারে। He causes to be laid before the Parliament the annual financial statement, the Union budget. তিনি সংসদের সামনে বার্ষিক আর্থিক বিবৃতি অর্থাৎ কেন্দ্রীয় বাজেট পেশ করেন। No demand for a grant can be made except on his recommendation. তার সুপারিশ ব্যতীত কোন অনুদানের দাবি করা যাবে না। He can make advance out of the contingency fund of India to meet any unforeseen expenditure. তিনি যে কোনো অপ্রত্যাশিত ব্যয় মেটাতে ভারতের কন্টিজেন্সি ফান্ড থেকে অগ্রিম করতে পারেন। He constitutes a finance commission after every 5 years to recommend the distribution of revenues between the center and the states. কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে রাজস্ব বণ্টনের সুপারিশ করার জন্য তিনি প্রতি 5 বছর পর একটি অর্থ কমিশন গঠন করেন। জুডিশিয়াল পাওয়ার্স, বিচারক ক্ষমতা। The judicial powers and functions of the President are. রাষ্ট্রপতির বিচারক ক্ষমতা ও কার্যাবলী হল: He appoints the Chief Justice and the judges of Supreme Court and High Courts. তিনি প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারকদের নিয়োগ করেন।
B. He can seek advice from the Supreme Court on any question of law or fact. However, the advice tendered by the Supreme Court is not binding on the President. তিনি আইন বা বাস্তবতার যে কোন প্রশ্নে সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন। তবে সুপ্রিম কোর্টের দেওয়া পরামর্শ রাষ্ট্রপতির জন্য বাধ্যতামূলক নয়। সি. He can grant pardon, reprieve, respite and remission of punishment, or suspend, remit or commute the sentence of any person convicted of any offense. তিনি কোন অপরাধের জন্য দোষী সাব্যস্ত যে কোনো ব্যক্তির দণ্ড ক্ষমা, প্রত্যাহার, অবকাশ এবং শাস্তি মওকুফ করতে পারেন, বা স্থগিত, মওকুফ বা কমাতে পারেন। I. In all cases where the punishment or sentence is by a court martial. কোর্ট মার্শাল দ্বারা শাস্তি বা সাজা হয় এমন সমস্ত ক্ষেত্রে। I. In all cases where the punishment or sentence is for an offense against a union law, and সমস্ত ক্ষেত্রে যেখানে শাস্তি বা সাজা একটি ইউনিয়ন আইনের বিরুদ্ধে অপরাধের জন্য। I. In all cases where the sentence is a sentence of death. সকল ক্ষেত্রে যেখানে সাজা, মৃত্যুদণ্ড। ডিপ্লোম্যাটিক পাওয়ার্স, কূটনৈতিক ক্ষমতা। The international treaties and agreements are negotiated and concluded on behalf of the President. However, they are subject to the approval of the Parliament. He represents India in international forums and affairs and sends and receives diplomats like ambassadors, high commissioners, and so on. আন্তর্জাতিক চুক্তি এবং চুক্তিগুলি রাষ্ট্রপতির পক্ষে আলোচনা করা হয় এবং সমাপ্ত হয়। তবে এগুলো সংসদের অনুমোদন সাপেক্ষে। তিনি আন্তর্জাতিক ফোরাম এবং বিষয়গুলিতে ভারতের প্রতিনিধিত্ব করেন এবং রাষ্ট্রদূত, হাই কমিশনার ইত্যাদির মতো কূটনীতিকদের পাঠান এবং গ্রহণ করেন। মিলিটারি পাওয়ার্স, সামরিক ক্ষমতা। হি ইজ দি সুপ্রিম কমান্ডার অফ দি ডিফেন্স ফোর্সেস অফ ইন্ডিয়া। ইন দ্যাট ক্যাপাসিটি, হি অ্যাপয়েন্টস দি চিফেস অফ দি আর্মি, দি নেভি অ্যান্ড দি এয়ার ফোর্স। হি ক্যান ডিক্লার ওয়ার অর কনক্লুড পিস, সাবজেক্ট টু দি অ্যাপ্রুভাল অফ দি পার্লামেন্ট। তিনি ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার। সেই ক্ষমতায় তিনি সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের নিয়োগ দেন। পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে তিনি যুদ্ধ ঘোষণা বা শান্তি সমাপ্ত করতে পারেন। এমার্জেন্সি পাওয়ার্স, জরুরি ক্ষমতা। ইন অ্যাডিশন টু দি নর্মাল পাওয়ার্স মেনশনড অ্যাবভ, দি কনস্টিটিউশন কনফার্স এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার্স অন দি প্রেসিডেন্ট টু ডিল উইথ দি ফলোয়িং 3 টাইপস অফ এমার্জেন্সিস। উপরে উল্লিখিত স্বাভাবিক ক্ষমতা ছাড়াও, সংবিধান রাষ্ট্রপতিকে নিম্নলিখিত 3 ধরনের জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য অসাধারণ ক্ষমতা প্রদান করে। ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল 352। জাতীয় জরুরি অবস্থা, অনুচ্ছেদ 352। বি. প্রেসিডেন্ট এস রুল, আর্টিকেল 356 এবং 365। রাষ্ট্রপতির শাসন, ধারা 356 এবং 365। সি. ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, আর্টিকেল 360। আর্থিক জরুরি, অনুচ্ছেদ 360। ভেটো পাওয়ার অফ দি প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা। A bill passed by the Parliament can become an act only if it receives the assent of the President. When such a bill is presented to the President for his assent, he has 3 alternatives under Article 111 of the Constitution. সংসদে পাশ করা কোনো বিল রাষ্ট্রপতির সম্মতি পেলেই আইনে পরিণত হতে পারে। যখন এই জাতীয় বিল রাষ্ট্রপতির কাছে তার সম্মতির জন্য পেশ করা হয়, তখন তার কাছে 3টি বিকল্প থাকে, সংবিধানের 111 অনুচ্ছেদের অধীনে। 1. He may give his assent to the bill, or তিনি বিলটিতে তার সম্মতি দিতে পারেন, বা 2. He may withhold his assent to the bill, or তিনি বিলের প্রতি তার সম্মতি স্থগিত রাখতে পারেন, অথবা 3. He may return the bill, if it is not a money bill, for reconsideration of the Parliament. However, if the bill is passed again by the Parliament with or without amendments and again presented to the President must give his assent to the bill. তিনি সংসদের পুনর্বিবেচনার জন্য বিলটি, যদি এটি একটি অর্থ বিল না হয়, ফেরত দিতে পারেন। যাই হোক, যদি বিলটি সংসদে সংশোধন সহ বা ছাড়াই আবার পাশ করা হয় এবং রাষ্ট্রপতির কাছে আবার উপস্থাপন করা হয়, তবে রাষ্ট্রপতিকে বিলটিতে সম্মতি দিতে হবে। Thus, the President has the veto power over the bills passed by the Parliament, that is, he can withhold his assent to the bills. The object of conferring this power on the President is twofold.
সুতরাং সংসদ দ্বারা পাশ করা বিলগুলির উপর রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা রয়েছে, অর্থাৎ তিনি বিলগুলিতে তার সম্মতি স্থগিত রাখতে পারেন। রাষ্ট্রপতিকে এই ক্ষমতা প্রদানের উদ্দেশ্য হল দ্বিগুণ: টু প্রিভেন্ট হাস্টি অ্যান্ড ইল কনসিডারেড লেজিসলেশন বাই দি পার্লামেন্ট, অ্যান্ড সংসদ কর্তৃক তাড়াহুড়ো এবং অপ্রত্যাশিত আইন প্রণয়ন প্রতিরোধ করা, এবং বি টু প্রিভেন্ট এ লেজিসলেশন উইচ মে বি আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক হতে পারে এমন একটি আইন প্রতিরোধ করা। দি ভেটো পাওয়ার এনজয়েড বাই দি এক্সিকিউটিভ ইন মডার্ন স্টেটস ক্যান বি ক্লাসিফাইড ইন্টু দি ফলোয়িং 4 টাইপস। আধুনিক রাজ্যগুলিতে নির্বাহী দ্বারা ভোগ করা ভেটো ক্ষমতা নিম্নলিখিত 4 প্রকারে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। অ্যাবসোলুট ভেটো, দ্যাট ইজ উইথহোল্ডিং অফ অ্যাসেন্ট টু দি বিল প্যাসেড বাই দি লেজিসলেচার। নিরঙ্কুশ ভেটো, অর্থাৎ আইনসভা কর্তৃক গৃহীত বিলে সম্মতি স্থগিত রাখা। 2. কোয়ালিফাইড ভেটো, হুইচ ক্যান বি ওভাররিডেন বাই দি লেজিসলেচার উইথ এ হায়ার মেজরিটি। যোগ্য ভেটো, যা উচ্চতর সংখ্যাগরিষ্ঠতার সাথে আইনসভা দ্বারা ওভাররাইড করা যেতে পারে। 3. সাসপেন্সিভ ভেটো, হুইচ ক্যান বি ওভাররিডেন বাই দি লেজিসলেচার উইথ অ্যান অর্ডিনারি মেজরিটি। সাসপেন্সিভ ভেটো, যা একটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতার সাথে আইনসভা দ্বারা ওভাররাইড করা যেতে পারে। 4. পকেট ভেটো, দ্যাট ইজ টেকিং নো অ্যাকশন অন দি বিল প্যাসেড বাই দি লেজিসলেচার। পকেট ভেটো, অর্থাৎ আইনসভা কর্তৃক পাশকৃত বিলের উপর কোন পদক্ষেপ না নেওয়া। Of the above 4, the President of India is vested with 3 absolute veto, suspensive veto and pocket veto. There is no qualified veto in the case of Indian President, it is possessed by the American President. The 3 vetoes of the President of India are explained below. উপরোক্ত 4টির মধ্যে ভারতের রাষ্ট্রপতি 3টি পরম ভেটো, সাসপেন্সিভ ভেটো এবং পকেট ভেটোর অধিকারী। ভারতীয় রাষ্ট্রপতির ক্ষেত্রে কোন যোগ্য ভেটো নেই, এটা আমেরিকান প্রেসিডেন্টের দখলে। ভারতের রাষ্ট্রপতির 3টি ভেটো নিচে ব্যাখ্যা করা হয়েছে। অ্যাবসোলুট ভেটো, পরম ভেটো। It refers to the power of the President to withhold his assent to a bill passed by the Parliament. The bill then ends and does not become an act. Usually, this veto is exercised in the following 2 cases. এটি সংসদ দ্বারা পাশ করা একটি বিলের প্রতি তার সম্মতি রোধ করার ক্ষমতাকে বোঝায়। বিল তারপর শেষ হয় এবং একটি আইন হয়ে ওঠে না। সাধারণত নিম্নলিখিত 2টি ক্ষেত্রে এই ভেটো প্রয়োগ করা হয়। With respect to private members' bills, if bills introduced by any member of parliament who is not a minister, and প্রাইভেট মেম্বারদের বিলের ব্যাপারে, অর্থাৎ মন্ত্রী নন এমন কোনো সংসদ সদস্য কর্তৃক প্রবর্তিত বিল। B. With respect to the government bills when the cabinet resigns after the passage of the bills but before the assent by the president, and the new cabinet advises the president not to give his assent to such bills. সরকারি বিলের ক্ষেত্রে যখন মন্ত্রিসভা পদত্যাগ করে, বিলগুলি পাশের পরে কিন্তু রাষ্ট্রপতির সম্মতির আগে, এবং নতুন মন্ত্রিসভা রাষ্ট্রপতিকে এই জাতীয় বিলগুলিতে সম্মতি না দেওয়ার পরামর্শ দেয়। 1954, প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ withheld his assent to the PEPSU appropriation bill. The bill was passed by the parliament when the president's rule was in operation in the state of PEPSU. But, when the bill was presented to the president for his assent, the president's rule was revoked. 1954 সালে রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদ পেপসু বরাদ্দ বিলের প্রতি তার সম্মতি স্থগিত করেন। পেপসু রাজ্যে যখন রাষ্ট্রপতির শাসন চলছিল তখন সংসদে বিলটি পাস হয়েছিল, কিন্তু বিলটি রাষ্ট্রপতির সম্মতির জন্য পেশ করা হলে রাষ্ট্রপতির শাসন প্রত্যাহার করা হয়। Again in 1991, President R. Venkataraman withheld his assent to the Salary, Allowances and Pension of Members of Parliament Amendment Bill. The bill was passed by the Parliament on the last day before dissolution of Lok Sabha without obtaining the previous recommendation of the President. আবার 1991 সালে রাষ্ট্রপতি আর ভেঙ্কটারমন সংসদ সদস্যদের বেতন, ভাতা এবং পেনশন সংশোধন বিলের প্রতি তার সম্মতি স্থগিত করেছিলেন। রাষ্ট্রপতির পূর্বের সুপারিশ না পেয়ে বিলটি সংসদে লোকসভা ভেঙে দেওয়ার শেষ দিনে পাস হয়েছিল। সাসপেন্সিভ ভেটো, সাসপেন্সিভ ভেটো। The President exercises this veto when he returns a bill for reconsideration of the Parliament.
However, if the bill is passed again by the Parliament with or without amendments and again presented to the President, it is obligatory for the President to give his assent to the bill. This means that the presidential veto is overridden by a repassage of the bill by the same ordinary majority, and not a higher majority as required in USA. রাষ্ট্রপতি এই ভেটো প্রয়োগ করেন যখন তিনি সংসদে পুনর্বিবেচনার জন্য একটি বিল ফিরিয়ে দেন। যাই হোক, যদি বিলটি সংসদে সংশোধন সহ বা ছাড়াই আবার পাশ করা হয় এবং রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়, তবে রাষ্ট্রপতির জন্য বিলটিতে সম্মতি দেওয়া বাধ্যতামূলক। এর মানে হল যে একই সাধারণ সংখ্যাগরিষ্ঠ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রয়োজন অনুসারে উচ্চতর সংখ্যাগরিষ্ঠ নয়, বিলের পুনঃপাশের মাধ্যমে রাষ্ট্রপতির ভেটোকে ওভাররাইড করা হয়। As mentioned earlier, the President does not possess this veto in the case of money bills. The President can either give his assent to a money bill or withhold his assent to a money bill but cannot return it for the reconsideration of the Parliament. Normally, the President gives his assent to money bill as it is included in the Parliament with his previous permission. আগেই উল্লেখ করা হয়েছে, অর্থ বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির এই ভেটো নেই। রাষ্ট্রপতি হয় একটি অর্থ বিলে তার সম্মতি দিতে পারেন বা অর্থ বিলের প্রতি তার সম্মতি স্থগিত রাখতে পারেন, তবে সংসদের পুনর্বিবেচনার জন্য তা ফেরত দিতে পারবেন না। সাধারণত রাষ্ট্রপতি অর্থ বিলের প্রতি সম্মতি দেন কারণ এটি তার পূর্বের অনুমতি নিয়ে সংসদে উত্থাপন করা হয়। পকেট ভেটো। পকেট ভেটো। In this case, the President neither ratifies nor rejects nor returns the bill, but simply keeps the bill pending for an indefinite period. This power of the President not to take any action either positive or negative on the bill is known as the pocket veto. The President can exercise this veto power as the Constitution does not prescribe any time limit within which he has to take the decision with respect to a bill presented to him for his assent. In USA, on the other hand, the President has to return the bill for reconsideration within 10 days. এই ক্ষেত্রে রাষ্ট্রপতি বিলটি অনুমোদন বা প্রত্যাখ্যান করেন না বা ফেরত দেন না, তবে কেবল অনির্দিষ্টকালের জন্য বিলটিকে মুলতুবি রাখেন। বিলে কোনো পদক্ষেপ না নেওয়ার, হয় ইতিবাচক বা নেতিবাচক, রাষ্ট্রপতির এই ক্ষমতা পকেট ভেটো নামে পরিচিত। রাষ্ট্রপতি এই ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন কারণ সংবিধান এমন কোন সময়সীমা নির্ধারণ করে না যার মধ্যে তাকে তার সম্মতির জন্য তার কাছে পেশ করা বিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতিকে 10 দিনের মধ্যে পুনর্বিবেচনার জন্য বিলটি ফেরত দিতে হবে। Hence, it is remarked that the pocket of the Indian president is bigger than that of the American president. তাই মার্কিন প্রেসিডেন্টের চেয়ে ভারতীয় প্রেসিডেন্টের পকেট বড় বলে মন্তব্য করা হয়। In 1986, President Jail Singh exercised the pocket veto with respect to the Indian Post Office Amendment Bill. The bill, passed by the Rajiv Gandhi government, imposed restrictions on the freedom of press and hence was widely criticized. After 3 years, in 1989, the next president R. Venkataraman sent the bill back for reconsideration, but the new National Front government decided to drop the bill. 1986 সালে রাষ্ট্রপতি জৈল সিং ভারতীয় পোস্ট অফিস সংশোধনী বিলের বিষয়ে পকেট ভেটো প্রয়োগ করেছিলেন। রাজীব গান্ধী সরকার কর্তৃক পাশকৃত বিলটি সংবাদপত্রের স্বাধীনতার উপর বিধিনিষেধ আরোপ করেছিল এবং তাই ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। 3 বছর পর 1989 সালে পরবর্তী রাষ্ট্রপতি আর ভেঙ্কটারমন বিলটি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠান, কিন্তু নতুন ন্যাশনাল ফ্রন্ট সরকার বিলটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। It should be noted here that the President has no veto power in respect of a constitutional amendment bill. The 24th Constitutional Amendment Act of 1971 made it obligatory for the President to give his assent to a constitutional amendment bill. এখানে উল্লেখ্য যে সাংবিধানিক সংশোধনী বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির কোনো ভেটো ক্ষমতা নেই। 1971 সালের 24তম সাংবিধানিক সংশোধনী আইন রাষ্ট্রপতির জন্য একটি সাংবিধানিক সংশোধনী বিলে সম্মতি প্রদান করা বাধ্যতামূলক করে। প্রেসিডেন্সিয়াল ভেটো ওভার স্টেট লেজিসলেশন। রাজ্য আইনের উপর রাষ্ট্রপতির ভেটো। দি প্রেসিডেন্ট হ্যাজ ভেটো পাওয়ার উইথ রেসপেক্ট টু স্টেট লেজিসলেশন আলসো।
A bill passed by a state legislature can become an act only if it receives the assent of the governor or the president, in case the bill is reserved for the consideration of the president. রাষ্ট্রীয় আইন প্রণয়নের ক্ষেত্রেও রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা রয়েছে। একটি রাজ্য আইনসভা দ্বারা পাশ করা একটি বিল শুধুমাত্র রাজ্যপাল বা রাষ্ট্রপতির সম্মতি পেলেই একটি আইন হয়ে উঠতে পারে, যদি বিলটি রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত থাকে। When a bill passed by a state legislature is presented to the governor for his assent, he has four alternatives under Article 200 of the Constitution. যখন একটি রাজ্য আইনসভা দ্বারা পাশ করা একটি বিল তার সম্মতির জন্য রাজ্যপালের কাছে পেশ করা হয়, তখন তার কাছে চারটি বিকল্প থাকে সংবিধানের 200 অনুচ্ছেদের অধীনে। 1. He may give his assent to the bill, or তিনি বিলটিতে তার সম্মতি দিতে পারেন, বা 2. He may withhold his assent to the bill, or তিনি বিলের প্রতি তার সম্মতি স্থগিত রাখতে পারেন, অথবা 3. He may return the bill if it is not a money bill for reconsideration of the state legislature. তিনি রাজ্য আইনসভার পুনর্বিবেচনার জন্য বিলটি, যদি এটি একটি অর্থ বিল না হয়, ফেরত দিতে পারেন। 4. He may reserve the bill for the consideration of the president. তিনি রাষ্ট্রপতির বিবেচনার জন্য বিলটি সংরক্ষণ করতে পারেন। When a bill is reserved by the governor for the consideration of the president has three alternatives under Article 201 of the Constitution. যখন একটি বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য গভর্নর দ্বারা সংরক্ষিত থাকে, তখন রাষ্ট্রপতির তিনটি বিকল্প থাকে সংবিধানের 201 অনুচ্ছেদের অধীনে। 1. He may give his assent to the bill, or তিনি বিলটিতে তার সম্মতি দিতে পারেন, বা 2. He may withhold his assent to the bill, or তিনি বিলের প্রতি তার সম্মতি স্থগিত রাখতে পারেন, অথবা 3. He may direct the governor to return the bill if it is not a money bill for the reconsideration of the state legislature. If the bill is passed again by the state legislature with or without amendments and presented again to the president for his assent, the president is not bound to give his assent to the bill. তিনি রাজ্য আইনসভার পুনর্বিবেচনার জন্য বিলটি, যদি এটি একটি অর্থ বিল না হয়, ফেরত দেওয়ার জন্য রাজ্যপালকে নির্দেশ দিতে পারেন। যদি বিলটি রাষ্ট্রীয় আইনসভা দ্বারা সংশোধন সহ বা ছাড়াই আবার পাশ করা হয় এবং রাষ্ট্রপতির কাছে তার সম্মতির জন্য আবার উপস্থাপন করা হয়, তবে রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি দিতে বাধ্য নন। This means that the state legislature cannot override the veto power of the president. Further, the Constitution has not prescribed any time limit within which the president has to take decision with regard to a bill reserved by the governor for his consideration. Hence, the president can exercise pocket veto in respect of state legislation also. এর অর্থ হল রাজ্য আইনসভা রাষ্ট্রপতির ভেটো ক্ষমতাকে অগ্রাহ্য করতে পারে না। অধিকন্তু, সংবিধান এমন কোনো সময়সীমা নির্ধারণ করেনি যার মধ্যে রাষ্ট্রপতিকে তার বিবেচনার জন্য গভর্নর কর্তৃক সংরক্ষিত বিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং, রাষ্ট্রপতি রাষ্ট্রীয় আইনের ক্ষেত্রেও পকেট ভেটো প্রয়োগ করতে পারেন। টেবিল 17.2 summarizes the discussion on the veto power of the president with regard to central as well as state legislation. সারণী 17.2 কেন্দ্রীয় এবং রাজ্য আইন সংক্রান্ত রাষ্ট্রপতির ভেটো ক্ষমতার উপর আলোচনার সংক্ষিপ্ত বিবরণ দেয়। অর্ডিন্যান্স-মেকিং পাওয়ার অফ দি প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা। আর্টিকেল 123 অফ দি কনস্টিটিউশন এম্পাওয়ার্স দি প্রেসিডেন্ট টু প্রমুলগেট অর্ডিন্যান্স ডুরিং দি রিসেস অফ পার্লামেন্ট। These ordinances have the same force and effect as an act of parliament, but are in the nature of temporary laws. সংবিধানের 123 অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে সংসদের অবকাশ চলাকালীন অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেয়। এই অধ্যাদেশগুলি সংসদের একটি আইন হিসাবে একই বল এবং প্রভাব আছে, কিন্তু অস্থায়ী আইনের প্রকৃতিতে আছে। The ordinance-making power is the most important legislative power of the president. It has been vested in him to deal with unforeseen or urgent matters. But the exercise of this power is subject to the following four limitations. অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা রাষ্ট্রপতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ক্ষমতা। অপ্রত্যাশিত বা জরুরি বিষয় মোকাবেলা করার দায়িত্ব তার উপর ন্যস্ত করা হয়েছে।
তবে এই শক্তির অনুশীলনগুলি নিম্নলিখিত চারটি সীমাবদ্ধতার সাপেক্ষে: 1. He can promulgate an ordinance only when both the houses of parliament are not in session or when either of the two houses of parliament is not in session. An ordinance can also be issued when only one house is in session. BCU's a law can be passed by both the houses and not by one house alone. An ordinance made when both the houses are in session is void. Thus, the power of the President to legislate by ordinance is not a parallel power of legislation. তিনি তখনই একটি অধ্যাদেশ জারি করতে পারেন যখন সংসদের উভয় কক্ষের অধিবেশন চলছে না বা যখন সংসদের দুটি কক্ষের কোনোটি অধিবেশনে নেই। একটি অধ্যাদেশ জারি করা যেতে পারে যখন শুধুমাত্র একটি হাউস অধিবেশনে থাকে, কারণ একটি আইন উভয় হাউস দ্বারা পাশ করা যেতে পারে এবং একা একটি হাউস দ্বারা নয়। উভয় কক্ষের অধিবেশন চলাকালীন প্রণীত একটি অধ্যাদেশ অকার্যকর। সুতরাং অধ্যাদেশ দ্বারা আইন প্রণয়নের রাষ্ট্রপতির ক্ষমতা আইন প্রণয়নের সমান্তরাল ক্ষমতা নয়। 2. He can make an ordinance only when he is satisfied that the circumstances exist that render it necessary for him to take immediate action. In Cooper case 1970, the Supreme Court held that the President's satisfaction can be questioned in a court on the ground of malafide. This means that the decision of the President to issue an ordinance can be questioned in a court on the ground that the President has prorogued one house or both houses of Parliament deliberately with a view to promulgate an ordinance on a controversial subject, so as to bypass the parliamentary decision and thereby circumventing the authority of the Parliament. তিনি তখনই একটি অধ্যাদেশ প্রণয়ন করতে পারেন যখন তিনি সন্তুষ্ট হন যে পরিস্থিতি বিদ্যমান যা তার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয়। কুপার মামলায় 1970 সুপ্রিম কোর্ট বলেছিল যে রাষ্ট্রপতির সন্তুষ্টিকে আদালতে ব্যভিচারের ভিত্তিতে প্রশ্ন করা যেতে পারে। এর অর্থ হল রাষ্ট্রপতির একটি অধ্যাদেশ জারি করার সিদ্ধান্তকে আদালতে প্রশ্ন করা যেতে পারে এই ভিত্তিতে যে রাষ্ট্রপতি একটি বিতর্কিত বিষয়ে একটি অধ্যাদেশ জারি করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে সংসদের একটি কক্ষ বা উভয় কক্ষ স্থগিত করেছেন, যাতে বাইপাস করা যায় সংসদীয় সিদ্ধান্ত এবং এর ফলে সংসদের কর্তৃত্ব ছিন্ন করা। The 38th Constitutional Amendment Act of 1975 made the President's satisfaction final and conclusive and beyond judicial review. But this provision was deleted by the 44th Constitutional Amendment Act of 1978. Thus, the President's satisfaction is justiciable on the ground of malafide. 1975 সালের 38তম সাংবিধানিক সংশোধনী আইন রাষ্ট্রপতির সন্তুষ্টিকে চূড়ান্ত এবং বিচার বিভাগীয় পর্যালোচনা বাইরে পরিণত করেছে। কিন্তু 1978 সালের 44তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে এই বিধানটি মুছে ফেলা হয়েছে। এইভাবে রাষ্ট্রপতির সন্তুষ্টি বিভ্রান্তির ভিত্তিতে ন্যায়সঙ্গত। 3. His ordinance-making power is coextensive as regards all matters except duration with the law-making powers of the Parliament. This has two implications. তার অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা সংসদের আইন প্রণয়নের ক্ষমতা সহ মেয়াদ ব্যতীত সকল বিষয়ে সমন্বিত। এর দুটি প্রভাব রয়েছে। An ordinance can be issued only on those subjects on which the Parliament can make laws. সংসদ যে সকল বিষয়ে আইন প্রণয়ন করতে পারে কেবল সেই সকল বিষয়ে অধ্যাদেশ জারি করা যেতে পারে। B. An ordinance is subject to the same constitutional limitation as an act of Parliament. Hence, an ordinance cannot abridge or take away any of the fundamental rights. একটি অধ্যাদেশ সংসদের একটি আইন হিসাবে একই সাংবিধানিক সীমাবদ্ধতার বিষয়। সুতরাং একটি অধ্যাদেশ সংক্ষিপ্ত বা গ্রহণ করতে পারে না কোন মৌলিক অধিকার দূরে। 4. Every ordinance issued by the President during the recess of Parliament must be laid before both the houses of Parliament when it reassembles. If the ordinance is approved by both the houses, it becomes an act. If Parliament takes no action at all, the ordinance ceases to operate on the expiry of 6 weeks from the reassembly of Parliament. The ordinance may also cease to operate even earlier than the prescribed 6 weeks if both the houses of Parliament pass resolutions disapproving it. If the houses of Parliament are summoned to reassemble on different dates, the period of 6 weeks is calculated from the latter of those dates.
This means that the maximum life of an ordinance can be 6 months and 6 weeks in case of non-approval by the Parliament, 6 months being the maximum gap between the two sessions of Parliament. If an ordinance is allowed to lapse without being placed before Parliament, then the acts done and completed under it, before it ceases to operate, remain fully valid and effective. সংসদের অবকাশ চলাকালীন রাষ্ট্রপতি কর্তৃক জারি করা প্রতিটি অধ্যাদেশ পুনরায় একত্রিত হওয়ার সময় সংসদের উভয় কক্ষের সামনে পেশ করতে হবে। অধ্যাদেশটি উভয় কক্ষ দ্বারা অনুমোদিত হলে এটি একটি আইনে পরিণত হয়। সংসদ কোনো পদক্ষেপ না নিলে অধ্যাদেশটি সংসদের পুনঃসমাবেশের 6 সপ্তাহের মধ্যে কাজ করা বন্ধ করে দেয়। অধ্যাদেশটি নির্ধারিত 6 সপ্তাহের আগেও কাজ করা বন্ধ হয়ে যেতে পারে, যদি সংসদের উভয় কক্ষ এটিকে অসম্মতি জানিয়ে প্রস্তাব পাশ করে। যদি সংসদের হাউসগুলিকে বিভিন্ন তারিখে পুনরায় একত্রিত করার জন্য ডাকা হয়, তবে 6 সপ্তাহের সময়কাল সেই তারিখগুলির পরে থেকে গণনা করা হয়। এর মানে হল যে সংসদ কর্তৃক অনুমোদন না হলে অধ্যাদেশের সর্বোচ্চ আয়ু 6 মাস এবং 6 সপ্তাহ হতে পারে, সংসদের 2 অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান 6 মাস। যদি কোনো অধ্যাদেশ সংসদের সামনে পেশ না করেই বিলোপের অনুমতি দেওয়া হয়, তাহলে তার অধীনে সম্পন্ন ও সম্পন্ন করা কাজগুলি, কাজ বন্ধ হওয়ার আগে, সম্পূর্ণ বৈধ থাকে এবং কার্যকর। The President can also withdraw an ordinance at any time. However, his power of ordinance-making is not a discretionary power, and he can promulgate or withdraw an ordinance only on the advice of the Council of Ministers headed by the Prime Minister. রাষ্ট্রপতি যে কোনো সময় অধ্যাদেশ প্রত্যাহার করতে পারেন। যাই হোক, তার অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা বিচক্ষণ ক্ষমতা নয় এবং তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদের পরামর্শে একটি অধ্যাদেশ জারি বা প্রত্যাহার করতে পারেন। An ordinance, like any other legislation, can be retrospective, that is, it may come into force from a back date. It may modify or repeal any act of Parliament or another ordinance. It can alter or amend a tax law also. However, it cannot be issued to amend the Constitution. অন্য যে কোনো আইনের মতো একটি অধ্যাদেশ পূর্ববর্তী হতে পারে, অর্থাৎ এটি আগের তারিখ থেকে কার্যকর হতে পারে। এটি সংসদের কোনো আইন বা অন্য অধ্যাদেশ সংশোধন বা বাতিল করতে পারে। এটি একটি কর আইন পরিবর্তন বা সংশোধন করতে পারে। তবে সংবিধান সংশোধনের জন্য জারি করা যাবে না। The ordinance-making power of the President in India is rather unusual and not found in most of the democratic constitutions of the world, including that of USA and UK. In justification of the ordinance-making power of the President, Dr. B.R. Ambedkar said in the Constituent Assembly that the mechanism of issuing an ordinance has been devised in order to enable the executive to deal with a situation that may suddenly and immediately arise when the Parliament is not in session. It must be clarified here that the ordinance-making power of the President has no necessary connection with the national emergency envisaged in Article 352. The President can issue an ordinance even when there is no war or external aggression or armed rebellion. ভারতে রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা বরং অস্বাভাবিক এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ বিশ্বের বেশিরভাগ গণতান্ত্রিক সংবিধানে পাওয়া যায় না। রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতার ন্যায্যতা হিসাবে ড. বি. আর. আম্বেদকর গণপরিষদে বলেছিলেন যে সংসদ অধিবেশনে না থাকার সময় হঠাৎ এবং অবিলম্বে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় কার্যনির্বাহীকে সক্ষম করার জন্য একটি অধ্যাদেশ জারি করার পদ্ধতি তৈরি করা হয়েছে। এখানে এটি স্পষ্ট করা আবশ্যক যে 352 অনুচ্ছেদে পরিকল্পিত জাতীয় জরুরি অবস্থার সাথে রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতার কোনো প্রয়োজনীয় সম্পর্ক নেই। কোনো যুদ্ধ বা বহিরাগত আগ্রাসন বা সশস্ত্র বিদ্রোহ না থাকলেও রাষ্ট্রপতি একটি অধ্যাদেশ জারি করতে পারেন। The rules of Lok Sabha require that whenever a bill seeking to replace an ordinance is introduced in the House, a statement explaining the circumstances that had necessitated immediate legislation by ordinance should also be placed before the House. লোকসভার নিয়মগুলির প্রয়োজন হয় যে যখনই একটি অধ্যাদেশ প্রতিস্থাপনের জন্য একটি বিল হাউজে পেশ করা হয়, তখন অধ্যাদেশের মাধ্যমে অবিলম্বে আইন প্রণয়নের প্রয়োজনীয়তার পরিস্থিতি ব্যাখ্যা করে একটি বিবৃতিও হাউসের সামনে রাখা উচিত। So far,
No case has gone to the Supreme Court regarding promulgation of ordinance by the President. রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করার বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা সুপ্রিম কোর্টে যায়নি। But the judgment of the Supreme Court in the DC. Wadhway case 1987 is highly relevant here. In that case, the court pointed out that between 1967-1968 the governor of Bihar promulgated 256 ordinance and all these were kept in force for periods ranging from 1 to 14 years by promulgation from time to time. কিন্তু ডিসি ওয়াধোয়া মামলায় 1987 সুপ্রিম কোর্টের রায় এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। সেই ক্ষেত্রে আদালত উল্লেখ করেছে যে 1967-1981 সালের মধ্যে বিহারের গভর্নর 256টি অধ্যাদেশ জারি করেছিলেন এবং এই সমস্তগুলি সময়ে সময়ে জারি করে 1 থেকে 14 বছর পর্যন্ত সময়কালের জন্য বলবৎ রাখা হয়েছিল। The court ruled that successive repromulgation of ordinance with the same text without any attempt to get the bills passed by the assembly allowed amount to violation of the constitution and the ordinance so repromulgated is liable to be struck down. It held that the exceptional power of law-making through ordinance cannot be used as a substitute for the legislative power of the state legislature. আদালত রায় দিয়েছে যে বিধানসভায় বিলগুলি পাশ করার কোনো প্রচেষ্টা ছাড়াই একই পাঠ্য সহ অধ্যাদেশগুলির ধারাবাহিক পুনঃপ্রবর্তন সংবিধানের লঙ্ঘন এবং তাই পুনঃপ্রচারিত অধ্যাদেশটি বাতিল করা হবে। এতে বলা হয়েছে যে অধ্যাদেশের মাধ্যমে আইন প্রণয়নের ব্যতিক্রমী ক্ষমতা রাষ্ট্রীয় আইনসভার আইন প্রণয়নের ক্ষমতার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে না। পার্ডনিং পাওয়ার অফ দি প্রেজেন্ট, বর্তমানের ক্ষমা করার ক্ষমতা। Article 72 of the Constitution empowers the President to grant pardons to persons who have been tried and convicted of any offense in all cases where the সংবিধানের 72 অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষমা করার ক্ষমতা দেয় যাদের বিচার করা হয়েছে এবং যে কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছে যেখানে 1. Punishment or sentence is for an offense against the Union law. ইউনিয়ন আইনের বিরুদ্ধে অপরাধের জন্য শাস্তি বা সাজা। 2. Punishment or sentence is by a court martial, military court. কোর্ট মার্শাল, সামরিক আদালত দ্বারা শাস্তি বা সাজা হয়। 3. Sentence is a sentence of death. সাজা মৃত্যুদণ্ড। The pardoning power of the president is independent of the judiciary, it is an executive power. But the president while exercising this power does not sit as a court of appeal. The object of conferring this power on the President is twofold: A. To keep the door open for correcting any judicial errors in the operation of law, and B. To afford relief from a sentence, which the President regards as unduly harsh. রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা বিচার বিভাগ থেকে স্বাধীন, এটি একটি নির্বাহী ক্ষমতা। কিন্তু রাষ্ট্রপতি এই ক্ষমতা প্রয়োগ করার সময় আপিল আদালত হিসাবে বসেন না। রাষ্ট্রপতিকে এই ক্ষমতা প্রদানের উদ্দেশ্য হল দ্বিগুণ ক আইন পরিচালনার ক্ষেত্রে কোনো বিচারক ত্রুটি সংশোধনের দরজা খোলা রাখা এবং খ একটি সাজা থেকে ত্রাণ প্রদান করা যা রাষ্ট্রপতি অযথা কঠোর বলে মনে করেন। দি পার্ডনিং পাওয়ার অফ দি প্রেসিডেন্ট ইনক্লুডেস দি ফলোয়িং। রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্ত করে: 1. পার্ডন। It removes both the sentence and the conviction and completely absolves the convict from all sentence, punishments and disqualifications. ক্ষমা, এটি সাজা এবং দোষী সাব্যস্ত উভয়কেই অপসারণ করে এবং দোষীকে সমস্ত সাজা, শাস্তি এবং অযোগ্যতা থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি দেয়। 2. Commutation. It denotes the substitution of one form of punishment for a lighter form. For example, a death sentence may be commuted to rigorous imprisonment, which in turn may be commuted to a simple imprisonment. Commutation. এটি একটি হালকা আকারের শাস্তির এক রূপের প্রতিস্থাপনকে নির্দেশ করে। উদাহরণস্বরূপ, একটি মৃত্যুদণ্ডকে সশ্রম কারাদণ্ডে পরিণত করা যেতে পারে, যা পরিণতিতে একটি সাধারণ কারাদণ্ডে রূপান্তরিত হতে পারে। 3. Remission. It implies reducing the period of sentence without changing its character. For example, a sentence of rigorous imprisonment for 2 years may be remitted to rigorous imprisonment for 1 year. মওকুফ। এটি তার চরিত্র পরিবর্তন না করে বাক্যের সময়কাল হ্রাস বোঝায়।
উদাহরণস্বরূপ 2 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা 1 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে প্রত্যাহার করা যেতে পারে। 4. Respite. It denotes awarding a lesser sentence in place of one originally awarded due to some special fact, such as the physical disability of a convict or the pregnancy of a woman offender. অবকাশ। এটি কিছু বিশেষ ঘটনা, যেমন একজন দোষী ব্যক্তির শারীরিক অক্ষমতা বা একজন নারী অপরাধীর গর্ভাবস্থার কারণে প্রাথমিকভাবে প্রদত্ত একটির পরিবর্তে একটি কম সাজা প্রদানকে বোঝায়। 5. Reprieve. It implies a stay of the execution of a sentence, especially that of death, for a temporary period. Its purpose is to enable the convict to have time to seek pardon or commutation from the precedent. পুনরুদ্ধার করুন। এটি একটি অস্থায়ী সময়ের জন্য একটি সাজা, বিশেষ করে মৃত্যু কার্যকর করার একটি স্থগিত বোঝায়। এর উদ্দেশ্য হল দোষী ব্যক্তিকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা বা কমিউটেশন চাওয়ার জন্য সময় দিতে সক্ষম করা। Under Article 161 of the Constitution, the Governor of a state also possesses the pardoning power. Hence, the Governor can also grant pardons, reprieves, respites and remissions of punishment or suspend, remit and commute the sentence of any person convicted of any offence against a state law. But, the pardoning power of the Governor differs from that of the President in following two respects. সংবিধানের 161 অনুচ্ছেদের অধীনে একটি রাজ্যের গভর্নরও ক্ষমা করার ক্ষমতার অধিকারী। তাই গভর্নরও রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত যে কোনো ব্যক্তির দণ্ড ক্ষমা, অব্যাহতি, অবকাশ এবং শাস্তি মঞ্জুর করতে পারেন বা স্থগিত, মৌকুফ এবং কমিয়ে দিতে পারেন। কিন্তু গভর্নরের ক্ষমা করার ক্ষমতা নিম্নলিখিত দুটি বিষয়ে রাষ্ট্রপতির থেকে পৃথক। 1. The President can pardon sentence inflicted by court-martial, military courts, while the Governor cannot. রাষ্ট্রপতি কোর্ট মার্শাল, সামরিক আদালত দ্বারা প্রদত্ত দণ্ড ক্ষমা করতে পারেন যখন গভর্নর তা করতে পারেন না। 2. The President can pardon death sentence while Governor cannot. Even if a state law prescribes death sentence, the power to grant pardon lies with the President and not the Governor. However, the Governor can suspend, remit or commute a death sentence. In other words, both the Governor and the President have concurrent power in respect of suspension, remission and commutation of death sentence. রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড মৌকুফ করতে পারেন যখন গভর্নর পারবেন না। এমনকি রাষ্ট্রীয় আইনে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও ক্ষমা করার ক্ষমতা রাজ্যপালের নয়, রাষ্ট্রপতির। যাই হোক, গভর্নর মৃত্যুদণ্ড স্থগিত, মৌকুফ বা কমাতে পারেন। অন্য কথায়, মৃত্যুদণ্ড স্থগিত, মৌকুফ এবং পরিবর্তনের ক্ষেত্রে গভর্নর এবং রাষ্ট্রপতি উভয়েরই একযোগে ক্ষমতা রয়েছে। The Supreme Court examined the pardoning power of the President under different cases and laid down the following principles. সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলার অধীনে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা পরীক্ষা করে এবং নিম্নলিখিত নীতিগুলি নির্ধারণ করে। 1. The petitioner for mercy has no right to an oral hearing by the President. করুণার আবেদনকারীর রাষ্ট্রপতি কর্তৃক মৌখিক শুনানির অধিকার নেই। 2. The President can examine the evidence afresh and take a view different from the view taken by the court. রাষ্ট্রপতি নতুন করে প্রমাণ পরীক্ষা করতে পারেন এবং আদালতের দৃষ্টিভঙ্গি থেকে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিতে পারেন। 3. The power is to be exercised by the President on the advice of the Union Cabinet. কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমতা প্রয়োগ করা হয়। 4. The President is not bound to give reasons for his order. রাষ্ট্রপতি তার আদেশের কারণ জানাতে বাধ্য নন। 5. The President can afford relief not only from a sentence that he regards as unduly harsh but also from an evident mistake. রাষ্ট্রপতি শুধুমাত্র একটি বাক্য থেকে ত্রাণ বহন করতে পারেন যা তিনি অযথা কঠোর বলে মনে করেন, তবে একটি স্পষ্ট ভুল থেকেও। 6. There is no need for the Supreme Court to lay down specific guidelines for the exercise of power by the President. রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমতা প্রয়োগের জন্য সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট নির্দেশিকা প্রণয়নের প্রয়োজন নেই। 7. The exercise of power by the President is not subject to judicial review except where the presidential decision is arbitrary, irrational, mala fide or discriminatory.
রাষ্ট্রপতির ক্ষমতার প্রয়োগ বিচার বিভাগীয় পর্যালোচনা সাপেক্ষে নয়, যেখানে রাষ্ট্রপতির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী, অযৌক্তিক, অসাধু বা বৈষম্যমূলক। Where the earlier petition for mercy has been rejected by the President, stay cannot be obtained by filing another petition. যেখানে আগে করুণার আবেদন রাষ্ট্রপতি প্রত্যাখ্যান করেছেন, সেখানে অন্য পিটিশন দাখিল করে স্থগিতাদেশ পাওয়া যাবে না। কনস্টিটিউশনাল পজিশন অফ দি প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির সাংবিধানিক পদ। দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ প্রভিডেড ফর এ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। Consequently, the President has been made only a nominal executive, the real executive being the Council of Ministers headed by the Prime Minister. In other words, the President has to exercise his powers and functions with the aid and advice of the Council of Ministers headed by the Prime Minister. ভারতের সংবিধানে একটি সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা করা হয়েছে। ফলস্বরূপ, রাষ্ট্রপতিকে শুধুমাত্র একটি নামমাত্র নির্বাহী করা হয়েছে, প্রকৃত কার্যনির্বাহী হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ। অন্য কথায়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদের সহায়তা ও পরামর্শ নিয়ে রাষ্ট্রপতিকে তার ক্ষমতা ও কার্যাবলী প্রয়োগ করতে হবে। ডক্টর বি.আর. আম্বেদকর সামেড আপ দি ট্রু পজিশন অফ দি প্রেসিডেন্ট ইন দি ফলোয়িং ওয়ে। ডক্টর বি.আর. আম্বেদকর রাষ্ট্রপতির প্রকৃত অবস্থানকে নিম্নোক্তভাবে তুলে ধরেছেন। In the Indian Constitution, there is placed at the head of the Indian Union a functionary who is called the President of the Union. The title of the functionary remains of the President of the United States. But beyond the identity of names, there is nothing in common between the form of government prevalent in America and the form of government adopted under the Indian Constitution. The American form of government is called the presidential system of government, and what the Indian Constitution adopted is the parliamentary system. ভারতীয় সংবিধানে ভারতীয় ইউনিয়নের প্রধান একজন কর্মকর্তাকে রাখা হয়েছে, যাকে ইউনিয়নের সভাপতি বলা হয়। কার্যকারীর শিরোনাম মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কথা মনে করিয়ে দেয়, কিন্তু নামের পরিচয়ের বাইরে আমেরিকায় প্রচলিত সরকারের ফর্ম এবং ভারতীয় সংবিধানের অধীনে গৃহীত সরকারের ফর্মের মধ্যে কিছু মিল নেই। আমেরিকান সরকারকে বলা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, এবং ভারতীয় সংবিধান যা গ্রহণ করেছে তা হল সংসদীয় ব্যবস্থা। আন্ডার the presidential system of America, the president is the chief head of the executive and administration is vested in him. Under the Indian Constitution, the president occupies the same position as the king under the English Constitution. He is the head of the state but not of the executive. He represents the nation but does not rule the nation. আমেরিকার রাষ্ট্রপতি পদ্ধতির অধীনে রাষ্ট্রপতি হলেন নির্বাহী বিভাগের প্রধান এবং প্রশাসন তার উপর ন্যস্ত। ভারতীয় সংবিধানের অধীনে রাষ্ট্রপতি ইংরেজ সংবিধানের অধীনে রাজার মতো একই পদে অধিষ্ঠিত। তিনি রাষ্ট্রপ্রধান কিন্তু নির্বাহী বিভাগের নন। তিনি জাতির প্রতিনিধিত্ব করেন কিন্তু জাতিকে শাসন করেন না। He is the symbol of the nation. His place in administration is that of a ceremonial device or a seal by which the nation's decisions are made known. He is generally bound by the advice of his ministers. He can do nothing contrary to their advice, nor can he do anything without their advice. The President of the United States can dismiss any secretary at any time. The President of the Indian Union has no power to do so long as his ministers command a majority in Parliament. তিনি জাতির প্রতীক। প্রশাসনে তার স্থান একটি আনুষ্ঠানিক যন্ত্র বা একটি শিলমোহর যার দ্বারা জাতির সিদ্ধান্ত জানা যায়। তিনি সাধারণত তার মন্ত্রীদের পরামর্শে আবদ্ধ থাকেন। তিনি তাদের পরামর্শের বিপরীত কিছুই করতে পারেন না এবং তাদের পরামর্শ ছাড়া তিনি কিছু করতে পারেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে কোনো সময় যে কোনো সচিবকে বরখাস্ত করতে পারেন। ভারতীয় ইউনিয়নের রাষ্ট্রপতির তা করার কোন ক্ষমতা নেই, যতক্ষণ না তার মন্ত্রীরা সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। In estimating the constitutional position of the President, particular reference has to be made to the provisions of Articles 53, 74 and 75. থিজার রাষ্ট্রপতির সাংবিধানিক অবস্থান অনুমান করার ক্ষেত্রে অনুচ্ছেদ 53, 74 এবং 75 এর বিধানগুলিতে বিশেষ উল্লেখ করতে হবে। এগুলি হল: 1.
The executive power of the Union shall be vested in President and shall be exercised by him either directly or through officers subordinate to him in accordance with this Constitution, Article 53। ইউনিয়নের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে এবং এই সংবিধান অনুচ্ছেদ 53 অনুসারে তিনি সরাসরি বা তার অধীনস্থ কর্মকর্তাদের মাধ্যমে ব্যবহার করবেন। 2. There shall be a council of ministers with the Prime Minister at the head to aid and advise the President who shall, in the exercise of his functions, act in accordance with such advice, Article 74। রাষ্ট্রপতিকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাথে একটি মন্ত্রী পরিষদ থাকবে, যিনি তার কার্যাবলীর অনুশীলনে এই জাতীয় পরামর্শ অনুসারে কাজ করবেন, অনুচ্ছেদ 74। 3. The Council of Ministers shall be collectively responsible to the Lok Sabha, Article 75। This provision is the foundation of the parliamentary system of government। মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়ী থাকবে, অনুচ্ছেদ 75। এই বিধান সংসদীয় সরকার ব্যবস্থার ভিত্তি। The 42nd Constitutional Amendment Act of 1976, enacted by the Indira Gandhi government, made the President bound by the advice of the Council of Ministers headed by the Prime Minister। The 44th Constitutional Amendment Act of 1978, enacted by the Janata Party government headed by Morarji Desai, authorized the President to require the Council of Ministers to reconsider such advice either generally or otherwise। However, he shall act in accordance with the advice tendered after such reconsideration। In other words, the President may return a matter once for reconsideration of his ministers, but the reconsidered advice shall be binding। 1976 সালের 42তম সাংবিধানিক সংশোধনী আইন ইন্দিরা গান্ধী সরকার কর্তৃক প্রণীত রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদের পরামর্শ দ্বারা আবদ্ধ করে। 1978 সালের 44তম সাংবিধানিক সংশোধনী আইন মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা পার্টি সরকার দ্বারা প্রণীত রাষ্ট্রপতিকে ক্ষমতা দিয়েছিল, যে মন্ত্রী পরিষদকে সাধারণভাবে বা অন্যথায় এই জাতীয় পরামর্শ পুনর্বিবেচনা করতে হবে। যাই হোক, তিনি এই ধরনের পুনর্বিবেচনার পর প্রদত্ত পরামর্শ অনুযায়ী কাজ করবেন। অন্য কথায়, রাষ্ট্রপতি তার মন্ত্রীদের পুনর্বিবেচনার জন্য একটি বিষয় একবার ফিরিয়ে দিতে পারেন, তবে পুনর্বিবেচনাকৃত পরামর্শ বাধ্যতামূলক হবে। In October 1997, the Cabinet recommended President K.R. Narayanan to impose President S rule under Article 356 in Uttar Pradesh। The President returned the matter for the reconsideration of the Cabinet, which then decided not to move ahead in the matter। Hence, the BJP-led government under Kalyan Singh was saved। 1997 সালের অক্টোবরে মন্ত্রিসভা রাষ্ট্রপতিকে আর নারায়ণন উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন 356 ধারার অধীনে জারি করবেন। রাষ্ট্রপতি মন্ত্রিসভা পুনর্বিবেচনার জন্য বিষয়টি ফেরত দেন, যা পরে এ বিষয়ে অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নেয়। তাই কল্যাণ সিংয়ের নেতৃত্বে বিজেপির নেতৃত্বাধীন সরকার রক্ষা পায়। Again in September 1998, the President K.R. Narayanan returned a recommendation of the Cabinet that showed the imposition of the President S rule in Bihar। After a couple of months, the Cabinet re-advised the same। It was only then that the President S rule was imposed in Bihar in February 1999। আবার 1998 সালের সেপ্টেম্বরে রাষ্ট্রপতি K.R. নারায়ণন মন্ত্রিসভার একটি সুপারিশ ফেরত দিয়েছিলেন, যা বিহারে রাষ্ট্রপতি শাসন জারির দাবি করেছিল। মাস দুয়েক পর আবারও একই পরামর্শ দেয় মন্ত্রিসভা। তখনই 1999 সালের ফেব্রুয়ারিতে বিহারে রাষ্ট্রপতি শাসন জারি হয়। Though the President has no constitutional discretion, he has some situational discretion। In other words, the President can act on his discretion, that is, without the advice of the ministers, under the following situations। যদিও রাষ্ট্রপতির কোনো সাংবিধানিক বিচক্ষণতা নেই, তার কিছু পরিস্থিতিগত বিবেচনা রয়েছে। অন্য কথায়, রাষ্ট্রপতি নিম্নলিখিত পরিস্থিতিতে তার বিবেচনার ভিত্তিতে অর্থাৎ মন্ত্রীদের পরামর্শ ছাড়া কাজ করতে পারেন।
I. Appointment of Prime Minister when no party has a clear majority in the Lok Sabha or when the Prime Minister in office dies suddenly and there is no obvious successor. প্রধানমন্ত্রীর নিয়োগ যখন লোকসভায় কোনো দলের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই বা যখন অফিসে থাকা প্রধানমন্ত্রী হঠাৎ মারা যান এবং কোনো সুস্পষ্ট উত্তরসূরি নেই। I. Dismissal of the Council of Ministers when it cannot prove the confidence of the Lok Sabha. লোকসভার আস্থা প্রমাণ করতে না পারলে মন্ত্রী পরিষদকে বরখাস্ত করা। I. Dissolution of the Lok Sabha if the Council of Ministers has lost its majority. মন্ত্রী পরিষদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে গেলে লোকসভা ভেঙে দেওয়া। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।